শতরূপে সারদা, ভগিনী দেবমাতা, পর্ব 1। আমার কলকাতা ভ্রমণ ছিল তীর্থযাত্রার মতো। কলকাতার অদূরে গঙ্গার তীরে রয়েছে সেই মন্দিরটি, যেখানে শ্রীরামকৃষ্ণ সাধনা করেছেন ও ধর্ম উপদেশ দিয়েছেন। গঙ্গার অপর তীরে কিছু দক্ষিণ দিকে রয়েছে শ্রীরামকৃষ্ণ সংঘের কেন্দ্রীয় মঠ। সর্বোপরি রয়েছে বাগবাজারে সেই অনাড়ম্বর বাড়িটি, যেখানে বাস করতেন এ যুগের অন্যতম শ্রেষ্ঠ সাধিকা। তার নাম সারদামণি দেবী, কিন্তু সচরাচর তিনি শ্রীমা বা মাতা দেবী বলেই পরিচিত। তার কাছে উপস্থিত হবার জন্যই বাংলাদেশে আমার এই তীর্থযাত্রা। মাদ্রাজে পৌঁছাবার পরেই তার কাছ থেকে এই সস্নেহ আশীর্বাদ পত্রটি পেলাম। স্নেহের দেবমাতা, ঠাকুরের প্রতি তোমার ভক্তির সংবাদ জানিয়া আনন্দিত হইয়াছি। অনন্ত ভক্তিতে তোমার হৃদয় পূর্ণ হোক। তোমার প্রতি আমার এই আশীর্বাদ, ইহার জন্য আমি ঠাকুরের নিকট প্রার্থনা জানাইতেছি। তুমি দীর্ঘজীবী হও এবং আমার অন্যান্য সন্তানদের সহিত চিরশান্তিতে পূর্ণ হও। আমি ভালো আছি। ইতি তোমার স্নেহশীলা মাতা ঠাকুরানী। চিঠিখানি বাংলায় লেখা ছিল। স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে ইংরাজিতে অনুবাদ করে দিয়েছিলেন। আমার তীর্থযাত্রা ছিল আধুনিক ধরনের, প্রথমত ট্রেনে, তাছাড়া জুতো পরে। কিন্তু আমি প্রাচীন রীতি বজায় রাখতে সচেষ্ট ছিলাম এবং আমার সঙ্গে কিছু প্রণামী দ্রব্য নিয়ে যাচ্ছিলাম। ভারতীয় ধর্মীয় রীতিতে পুণ্যস্থানে শূন্য হস্তে যাওয়া অনুচিত। আমার সঙ্গে ছিল সংঘের বর্ষিয়ানদের জন্য পাড় বসানো তাঁত বস্ত্র, নতুন সুতি কাপড়ে জড়ানো এক মস্ত পুটুলি, বড় এক ঝুড়ি দুষ্প্রাপ্য কমলালেবু, যা শুধু দক্ষিণ ভারতেই জন্মায়, ট্রেনে ব্যবহারের জন্য বিছানাপত্র। ভারতে প্রত্যেক যাত্রী তার নিজের বিছানাপত্র বহন করেন, একটা টিনের তোরঙ্গ আর একটু ফলমূল ও কিছু বই। সহযাত্রীরা আমার তীর্থযাত্রা লটবহর বেশ অবজ্ঞার সঙ্গেই দেখছিল। জিনিসপত্র তাদের সঙ্গেও ছিল, কিন্তু সেগুলো বিলিতি কেতার, আর আমারটা ভারতীয়। তফাৎ অনেকখানি। মাদ্রাজ থেকে কলকাতা অধীর আগ্রহে একে একে 40টি ঘন্টা গুনে দ্বিতীয় দিন মধ্যাহ্নের কিছু আগে পৌঁছালাম। স্টেশনে আমাকে নিতে এসেছিলেন ভগিনী ক্রিস্টিন। তিনি আমাকে নিয়ে গেলেন বাগবাজারে বালিকা বিদ্যালয়ে। সেখানেই আমার জন্য শ্রীমায়ের স্নিগ্ধ ভালোবাসার সংবাদ অপেক্ষা করেছিল। তিনি আমার ঘর ঠিক করে রেখেছিলেন তার নিজের ঘরের উপরতলায়। সেখান থেকে আশেপাশের বাড়ির ছাদের উপর দিয়ে গঙ্গা দর্শন করা যায়। কিন্তু সে বাড়িতে পরপর কয়েকটি সংক্রামক রোগের ঘটনার জন্য শেষ পর্যন্ত স্কুল বাড়িতেই আমার রাত্রিবাসের ব্যবস্থা হলো। সিস্টার নিবেদিতা ও সিস্টার ক্রিস্টিন আমাকে অত্যন্ত স্নেহ ও দাক্ষিণ্যপূর্ণ আদর যত্ন করেছিলেন এবং তাদের পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু কলকাতায় এসে এখানকার জল হওয়ার সঙ্গে অপরিচিত আমি সংক্রামক কোনো রোগে, কলেরা বা বসন্তে আক্রান্ত হয়ে না পড়ি, সকলের সেই উদ্বেগে রাত্রির মতো দিনেও যে মায়ের নিকট সান্নিধ্য পাব না, সে কথা ভেবে দুঃখ সংবরণ করতে পারিনি। বিদ্যালয় থেকে সারি সারি কয়েকটি বাড়ির পরেই মায়ের বাড়ি। আমাকে কেউ একজন এসে নিয়ে যাবার কথা ছিল, কিন্তু তার জন্য অপেক্ষা করতে পারলাম না। একটা ছোট টুকরিতে সঙ্গে নিয়ে আসা কিছু কমলালেবু এবং অন্য প্রণামী দ্রব্য নিয়ে নিজেই বেরিয়ে পড়লাম। এক অপরিচিত ভদ্রলোক আমাকে মালপত্রের ভারে বিব্রত দেখতে পেয়ে তার ছেলেকে আমার হাতের জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যেতে বললেন। মায়ের বাড়িতে আমরা পৌঁছালাম। নতুন বাড়ি। মা থাকতেন দোতলায়, নিচের তলায় উদ্বোধন পত্রিকা অফিস। সদর দরজা এবং উঠোন পেরিয়ে চওড়া সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। পূজার ঘরের পিছনে একটি ঘরে শ্রীমাকে একলা পেলাম। তার শ্রীচরণে নিবেদন করলাম নিজেকে প্রণামীর সঙ্গে। স্নিগ্ধ স্নেহের সঙ্গে বললেন, ও মা দেবমাতা, দেবমাতা। তারপর তার শ্রীহস্ত আমার মাথায় রাখলেন।
তার স্পর্শে আমার অন্তর হতে নবজীবনের তরঙ্গ উদ্বেল হয়ে আমার সমগ্র সত্তাকে প্লাবিত করে তুলল। তিনি আমাকে নিয়ে গেলেন মন্দিরের বেদির কাছে। প্রণাম করে মেঝেতে বসলাম। বিশ্রাম নেবার জন্যই তিনি কাছেই শুয়ে পড়লেন। একজন সন্ন্যাসিনী এসে তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। ভারতবর্ষে ভালোবাসায় ভরা সেবার এটি প্রচলিত রীতি। সে দৃশ্য দেখে মনে হলো, আমি কি কোনোদিন এই সেবার অধিকার লাভ করতে পারবো? আমার এই চিন্তা মনে ওঠার সঙ্গে সঙ্গে তিনি ইশারায় আমাকে কাছে ডেকে সন্ন্যাসিনীর স্থান গ্রহণ করতে বললেন। তার কোমল সুঠাম শ্রীঅঙ্গ স্পর্শের সৌভাগ্য সে এক দুর্লভ আশীর্বাদ। কিন্তু পাথরের মেঝেতে হাঁটু গেড়ে বসা ক্রমেই আমার পক্ষে কষ্টকর হয়ে উঠল। এবারও তিনি আমার মনের ভিতরের কথা বুঝে নিয়ে আমাকে তার পাশে বসালেন। আমরা একে অন্যের ভাষা জানতাম না। যখন পরস্পরের বক্তব্য বুঝে বলার কেউ উপস্থিত থাকতেন না, তখন তিনি হৃদয়ের অকথিত গভীরতর ভাষায় নিজেকে প্রকাশ করতেন। সে ভাষা বুঝতে আমাদের কারোরই কোনো অসুবিধা কখনো হতো না। মা অবিলম্বে আমাকে নিজের কাজকর্মে লাগিয়ে দিলেন। তার ঘর দেখাশোনা করার সুযোগ পেলাম। প্রতিদিন সকালে আসতাম, তার বিছানা ঠিকঠাক করে দিতাম এবং জিনিসপত্র গুছিয়ে রাখতাম। সেই কাজ করবার সময় একদিন চোখে পড়ল, সামনের বারান্দার দিকে 5টি বড় বড় জানলার সার্সি পাল্লার রং আর পুডিংয়ের দাগ ধরে আছে। সেগুলো সব সময় খোলা থাকতো বলে স্বভাবতই কারো নজরে পড়েনি। একদিন সকালে আমি কিছু পরিষ্কার কাপড় এবং বানর মার্কার সাবান নিয়ে গিয়ে সার্সিগুলো ঝকঝক করে ফেললাম। মা দেখে আনন্দে উচ্ছ্বসিত। সেদিন যখনই কেউ এসেছে, মা একটা জানলা বন্ধ করিয়ে দেখিয়েছেন তার কাজগুলো কেমন ঝকঝক করছে। আর একবারের কথা, একজন বাছাই করা 2টি সেরা আম নিয়ে এসেছেন। মা চাইছিলেন আমি ওই আম 2টি নিয়ে যাই, কিন্তু আমি রাজি হলাম না, কারণ জানতাম সেগুলি শেষ মরশুমের আম আর মা আম খুব ভালোবাসেন। বললাম, আম 2টি আপনি নিজে রাখলে আমার বেশি আনন্দ হবে। মা চকিতে বললেন, আমি রাখলে তোমার আনন্দ আর তুমি নিলে আমার আনন্দ। কার আনন্দ বেশি হবে তুমি মনে করো? আমার মুখে তখনই কথা জুগিয়ে গেল, মা আপনার আনন্দই বেশি হবে, কারণ আপনার অনেক বড় মন। জবাব শুনে মনে হলো মা খুশি হলেন। প্রতিটি প্রাণী সম্পর্কে তার অন্তহীন স্নেহ ব্যাকুলতা। মানুষের মাপে তাকে মাপা যায় না। তার চিঠিপত্রের মধ্যে তার আভাস মেলে। সেগুলি থেকে কিছু কিছু এখানে উপস্থিত করছি, যদিও তা করতে সংকোচ হচ্ছে, কারণ সেগুলি এতই অন্তরঙ্গ চরিত্রের যে প্রকাশ করা উচিত নয়। তা সত্ত্বেও আমি তার ভাব ও ভাবনার পরিচয় লাভের সুযোগ থেকে অন্যদের বঞ্চিত করতে চাই না। আমার আদরের কন্যা, তোমার ভালোবাসা ভরা পত্রগুলি পাইয়াছি। ঠিক সময়ে উত্তর দিতে পারি নাই বলিয়া কিছু মনে করিও না। তোমার কথা সব সময় মনে পড়ে। তুমি যেখানে বসিয়া ধ্যান করিতে, সেই জায়গাটির দিকে চোখ পড়িলেই তোমার সুন্দর মধুর চেহারাটি সম্মুখে ভাসিয়া ওঠে। এ বাড়ির সকলে তোমার কথা খুব বলিয়া থাকে। তোমার শেষ পত্রে স্বামী রামকৃষ্ণানন্দ ভালো আছেন জানিয়া আহ্লাদিত হইলাম। এখানে সকলে কুশল। ইতি আশীর্বাদিকা, তোমার একান্ত স্নেহশীলা মাতা ঠাকুরনী।